এই জানোয়ারের বাচ্চা, তুই ভালো করেই জানিস যে আমার পেটে তিশানের সন্তান রয়েছে, তারপরেও তুই আমায় কেন বিয়ে করলি? বাসার ঘরে বউর মুখে এসব কথা শুনে যেন পুরো দুনিয়াদারি উল্টো পাল্টা হয়ে গেল আমার। অধরা, তিশান তো তোমায় ভালোবাসে না, সে তোমায় ইউজ করে ছেড়ে দিয়েছে, তাই আমি তোমায় কুড়িয়ে নিয়েছি। জানোয়ার, একদম ফালতু কথা বলবি না তুই। তিশান আমায় ছুঁড়ে ফেলে দেয়নি, তুই হয়তো উল্টো পাল্টা কিছু বলেছিস তাকে, তাই সে আমায় ছেড়ে দিয়েছে। না হয়তো আগে তিশান কখনো এমন ছিল না, হঠাৎ করে কি এমন হলো যে সে আমার থেকে দূরে সরে গেছে? অধরা, তুমি আমায় এমন কথা বলতে পারলি? হ্যাঁ পারলাম, কারণ তুই তিশানের বেস্ট ফ্রেন্ড। তুই তিশানকে কিছু বলেছিস আমার নামে উল্টোপাল্টা, আর তোর বহু আগ থেকেই আমার শরীরের উপরে নজর ছিল, তাই তুই আমাকে পাওয়ার জন্য তিশানকে দূরে সরিয়ে দিয়েছিস। অধরা, আমি তিশানকে কোনো কিছুই বলিনি, আর না আছে তোমার শরীরের উপরে উল্টো পাল্টা নজর। এই শোন, আমাকে শেখাতে আসিস না, তোর মতন মানুষকে আমার ভালো করেই চেনা আছে। না হয় তিশান চলে যাওয়ার পরপরই তুই আমায় প্রপোজাল দিতি না, আর জোর করে বিয়েও করতি না। অধরা, তোমায় প্রপোজাল দিয়েছিলাম তোমার পাশের ছায়ার মতন দাঁড়ানোর জন্য, কারণ তুমি অনেকটা ভেঙে পড়েছিলে। আর বাকি রইল জোর করে বিয়ে করার কথা, সেটা করেছি কারণ তোমার আর তোমার বাচ্চাকে যেন মানুষ কলঙ্কিত করতে না পারে, মানুষ যেন জানতে পারে এই বাচ্চার বাবার আসল পরিচয় রয়েছে। বাহ, কি দরদ আমার জন্য! এতই যদি দরদ হতো তাহলে তিশানের কাছে গিয়ে আমায় দিয়ে আসলি না কেন? হ্যাঁ, অনেক দরদ তোমার জন্য, কারণটা একদিন নিজেই জানতে পাবে। আর তিশানের কাছে দিয়ে আসি নাই কারণ সে তোমায় আর কখনো গ্রহণ করবে না। সে অনেকটা পরিবর্তন হয়ে গেছে, নানান রকমের মানুষের সাথে মেলামেশা করে, নানান রকম মেয়েদের সাথে রাত্রি কাটায়। সো তোমাকে আর দরকার কি? কোনোই দরকার নেই, তাই ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে। জানোয়ারের বাচ্চা, আমার তিশানের নামে কি বললি তুই? অবাক চোখে তাকিয়ে আছি অধরার দিকে। এই জানোয়ার, অনেক বলে ফেলেছিস আমার তিশানের নামে, এবার তো খালি একটা থাপ্পড় দিয়েছি, পরের বার সোজা জুতো খুলে গালে মারবো তোর। অধরা কথা শুনে ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে, ইচ্ছে করছে খুব চেঁচিয়ে কান্না করি। অধরার মুখের দিকে এখনো তাকিয়ে আছি। কি রে, কথা কি তোর কানে ঢুকে না? নির্লজ্জের মতন এভাবে তাকিয়ে আছিস কেন? না জুতো মারিনি বলে সেটা খাওয়ার জন্য অপেক্ষা করছিস? অধরা কথা শুনে এবার কেঁদে দিলাম। আর কত সামনে রাখা যায় নিজেকে। চোখ মুছতে মুছতে বারান্দায় চলে এলাম। বারান্দায় এসে চেয়ার নিয়ে বসে আছি, চোখের পানি যেন এখনো বাধা মানছে না। কি এমন চেয়েছিলাম যে খোদার কাছে, খোদা আমায় আজ তার ফল দিল। মন দিয়ে তো ভালোবেসেছিলাম অধরাকে, কিন্তু এর মাঝে তিশান চলে আসে। সে এসে আমার ভালোবাসাটাকে পুরোপুরি অপবিত্র করে দেয়। আমার ভালোবাসার মানুষটার ফুলের মতন শরীরটাকে দাগ লাগিয়ে দেয়। এটাই কি সত্যিকারের ভালোবাসার মূল্য? ভালোবেসে জুতো খেতে হলো, আর কেউ ছলনা করে মজা নিয়ে চলে গেল। কান্নার গতিবেগ আরও বেড়ে গেল। ফুপে ফুপে কান্না করছি, তখন অধরা রুম থেকে চেঁচিয়ে উঠল, এই শরীর খেকো, চেঁচানো অফ কর, আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে। ন্যাকা কাঁদা কাঁদতে হলে অন্য কোথাও গিয়ে কাঁদ। অধরার কথা শুনে চুপ হয়ে গেলাম, কিন্তু কান্না থামলো না। নীরবে কেঁদে গেলাম। বেশ অনেকটা সময় পর দেখি মাথাটা পুরো ধরে গেছে আমার। বারান্দা থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে মুখে পানি ছিটা দিতে লাগলাম। মাথার সাথে সাথে চোখ মুখও জ্বলছে। পাশে আয়নায় তাকিয়ে দেখি অগ্নিশিখার মতন লাল হয়ে আছে চোখ জোড়ায়। হায় রে চোখ, যারা তোকে অবহেলা করে তুই তার জন্যই কাঁদিস, তার জন্যই তোর চোখ থেকে জল বের হয়। দুনিয়ার এইসব বেহা নিয়মগুলো যদি না থাকতো তাহলে কতই না ভালো হতো। অনেকটা সময় ওয়াশরুমেও কাটিয়ে দিলাম। পরে বের হয়ে রুমে আসলাম। রুমে এসে দেখি অধরা এখনো খাটের উপরে বসে আছে। এ অধরা, এখনো ঘুমাওনি তুমি? কোনো সারা শব্দ নাই। হাতে একটা ফটো ফ্রেম দেখা যাচ্ছে অধরার। এই অধরা, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? এটা বলে ওর গায়ে আলতো করে হাত দিলাম, দিয়ে নাড়া দিলাম। তখনই সে পিছনে ফিরে আমার মাথার মধ্যে কাচের ফটো ফ্রেম মেরে দিল। সাথে সাথে মাথা কেটে রক্ত পড়তে আরম্ভ করলো। কাচের কয়েকটা টুকরো মাথার মধ্যে গেঁথে গেছে। সজোরে চেঁচিয়ে, এই জানোয়ারের বাচ্চা, তুই আসলে একটা জানোয়ার! কত বড় সাহস, তুই আমার শরীরে হাত দিস! বসেছিলে তার উপরে কথা বলছিলে না, তাই একটু নাড়িয়ে দেখলাম কি হয়েছে।
আমি কথা বলবো কি বলবো না সেটা আমার ব্যাপার, কিন্তু তুই গায়ে হাত দিলি কেন? তোর জন্য এখন আমার তিশান কষ্ট পেয়েছে, ওর ফটো ফ্রেমটা আমি ভেঙে ফেলেছি। মাথা চেপে ধরে আছি, রক্তে ভেসে যাচ্ছে সারা শরীর। আমাকে নিয়ে কোনো চিন্তা নেই, চিন্তা হলো একটা শরীর খেয়ে করে ফটো ফ্রেম ভেঙে ফেলেছে সে আমায় মেরে, সেটা নিয়ে তার সব চিন্তা। একটা মানুষ চোখের সামনে বসে কষ্ট পাচ্ছে, তার কোনো দামই নেই। যে ধোকা দিয়ে চলে গেছে তাকে ঘিরে সব অনুভূতি তার। এখন স্বার্থপর দুনিয়া। হঠাৎ মাথাটা চক্কর দিতে শুরু করলো, পুরো দুনিয়াদারি ঘুরছে আমার। অধরা, আমার মাথা খুব জোর চক্কর দিচ্ছে, প্লিজ একটু পানি খাওয়া আমায়, আমি আর টিকে থাকতে পারছি না, হয়তোবা এখনই মাথা করে পড়ে যাব আমি। তুই মরে গেলে যা, তাতে আমার কিছুই যায় আসবে না। তোর জন্য আমার ভালোবাসার মানুষটার ফটো ফ্রেম আমি ভেঙে ফেলেছি। তিশান হয়তো খুব কষ্ট পেয়েছে, সব তোর জন্য হয়েছে। ধপাস করে মাটিতে পড়ে গেলাম। এরপর আর কিছু মনে নেই। সারাটা রাত আমি ফ্লোরের উপরে পড়েছিলাম। অধরা আমায় একবারের জন্য শুয়ে দেখেনি যে আমার কি হয়েছে। সারাটা রাত মাথা থেকে চুয়ে চুয়ে রক্ত পড়েছে। পরের দিন সকালবেলায় আমার এক কলেজ ফ্রেন্ড আমায় ফোন দিল। সে বেশ কয়েকবার আমায় ফোন দিয়েছে, কিন্তু আমায় ফোনে পায়নি। অবশেষে বিকালের দিকে সে আমার বাসায় আসে। আমায় ফোনে না পেয়ে বাসায় এসে দেখে আমি ফ্লোরের উপরে বেহুশ হয়ে পড়ে আছি। পুরো ফ্লোর রক্তে লাল হয়ে আছে, আর পাশেই খাটের উপরে অধরা শুয়ে আছে। সে আমায় তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়। দুদিন পর আমার জ্ঞান ফিরে আসে। আমার জ্ঞান ফিরে আসতে আমার ফ্রেন্ড আছে সাজ্জাদ, যার নাম, যে কিনা আমায় হসপিটালে নিয়ে এসেছে। তাকে জিজ্ঞাসা করলাম অধরা কেমন আছে। সে হয়তো খুব কান্নাকাটি করছে আমার জন্য। আকাশ, কান্না করা তো দূরের কথা, তুই সারাটা দিন ফ্লোরের উপরে পড়েছিলি, আর সে খাটের উপরে শুয়েছিল। সে তোকে সাহায্য পর্যন্ত করেনি, আর কান্না তো বহু পরের কথা রে। ও আকাশ, তুই কেন অধরাকে বিয়ে করেছিস? যেই মেয়ে কিনা তোকে ভালোই বাসে না, তোকে অপমান ছাড়া কিছুই করতে পারে না, সে দুনিয়ায় কি মেয়ের অভাব ছিল? সাজ্জাদ, প্লিজ এসব বলিস না। তুই তো তিশানের ব্যাপারটা জানিস, আর তাছাড়া এটাও জানিস যে আমি অধরাকে কতটা ভালোবাসি। আমি যখন থেকে অধরাকে ভালোবাসি তখন অধরার জীবনে তিশানের কোনো অস্তিত্বই ছিল না। আমি যখন এ অধরাকে মনের কথা বলবো বলে ভেবেছি, তখনই তিশান অধরার জীবনে চলে আসে। তাই আমি সাইড কেটে সরে আসি। কিন্তু এখন তিশান তাকে ব্যবহার করে ছেড়ে দিয়ে চলে গেছে। অধরার গর্ভে তিশানের বাচ্চা, সে খুব একারে সাজ্জাদ। ওর মাথার উপরে একটা ছায়া দরকার, না হয় যে মানুষকে আর ওর গর্ভের সন্তানকে বাজে বাজে কথা শোনাবে। আমি ওকে ভালোবাসি, লোকের কথা শুনতে দেই কি করে, তাই আমি ওকে বিয়ে করে নিয়েছি ওর বাসায় বলে। আকাশ, বিশ্বাস কর, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ মানুষ বলতে গেলে আমি তোকেই দেখেছি, যার কাছে শরীরের কোনো মাইনেই রাখে না। অপবিত্র নারীকেও সে ভালোবেসে আপন করতে পারে। আমি অধরাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। সে যদি হাজার পুরুষ টপকেও আমার জীবনে আসে, তাও আমি গ্রহণ করে নেব। তার শরীরের দিকে তখনও আমি একটা আঙ্গুল তুলব না। কিন্তু সে যে তোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আজ আমি যদি না যেতাম তাহলে তোর কি হাল হতো বলতো? সাজ্জাদ, অধরা না বুঝে এমনটা করেছে, প্লিজ ওকে নিয়ে কিছু বলিস না। আকাশ, আমি কিছুই বলছি না, তবে অনেক কিছুই অগ্রিম চোখে ভাসছে আমার। তুই লিখে নে, অধরা খুব বড় রকমের প্রশ্ন। আর সেদিন তোকে সে কাছে পাওয়ার জন্য নিজের জীবনের মায়া পর্যন্ত করবে না, পাগলের মতো কান্না করবে এই আকাশের জন্য। সাজ্জাদ, প্লিজ দোস্ত, মেয়েটা কখনো কষ্ট পাক সেটা আমি চাই না। আকাশ, উপরওয়ালা বলতে কেউ একজন আছে, তিনি সবকিছুই দেখেন। একতরফা কষ্ট তিনি কাউকেই দেন না রে। সো মিলিয়ে নিস আমার কথাটা। সাজ্জাদের কথা শুনে চুপ করে আছি, কারণ আমিও জানি যে অধরা একদিন না একদিন ঠিক আমায় ভালোবাসবে। একদিন না একদিন সে আমার জন্য প্রচুর কান্না করবে আর চোখের পানি ছড়াবে। আল্লাহ না করুক, তবে সেদিন হয়তো আমি আর দুনিয়ায় থাকবো না। সেদিন হাজার কান্না করেও আমাকে সে আর পাবে না। সেদিন আমি হয়তো তার জীবন থেকে চিরতরে হারিয়ে যাব। আকাশ, বাস্তবতাটা তুইও জানিস, আমিও জানি। তুই চুপ করে থাকলে সেটা দমে যাবে না। যেদিন তিশানের সম্পর্কে সে জানবে, সেদিন সে নিজেই তোর জন্য কেঁদে কেঁদে মারিয়া হয়ে যাবে। সাজ্জাদ, প্লিজ স্টপ। আমার অধরার চোখ থেকে এক ফোঁটা পানিও পড়তে দেব না। দরকার হয় জীবনের শেষ নিঃশ্বাসে আমি তাকে নিয়ে নিব।
তাও তাকে কাঁদতে দেব না আমি। আর তাকে এখন বিয়ে তো করেছি আমি, সো তাকে ভালোবাসা দিয়ে আগলে নিব। আশা করি সে আমার ভালোবাসা পেলে পাল্টে যাবে, আর না পাল্টালেও আমি তাকে পাল্টে নিব। চুপ থাকতে পারলাম না। শোন, লিখে নিস তুই। যেই মেয়ে তোর মৃত্যুর জন্য অপেক্ষা করে, যেই মেয়েকে চোখের সামনে রেখে মৃত্যু যন্ত্রণা ভোগ করেছিস, আর সে তোর দিকে ফিরেও তাকায়নি, সেই মেয়ে কখনোই পাল্টাবে না। আর পাল্টালেও সেটা সময়ের থেকে অনেক পরে, যেদিন তুই তার জীবন থেকে বহুদূরে হারিয়ে যাবি। আর সেদিন সে তোর জীবনে আসার জন্য পাগলের মতো কান্নাকাটি করবে। সাজ্জাদ, তুই এতটা বিশ্বাসের সাথে কথাটা কি করে বলছিস? আমি না হয় ভালোবাসি তাই পজিটিভ নিয়েছি, কিন্তু তোর এর ধারণা কি করে হলো? কারণ আকাশ দেখ, আমি জানি তুই কোনোদিন তিশানের অপকর্মতার সামনে প্রকাশ করবি না, কারণ আমি তোকে ভালো করেই চিনি। আর সে ততদিনই এই তিশানের প্রতি দুর্বল থাকবে যতদিন না সে তিশানের সম্পর্কে জানবে। সো এটা কোনোদিনই হবার নয়। তাও আমি চেষ্টা করব ভালোবাসা দিয়ে আগলে রাখবো, ভালোবাসা দিয়ে তাকে নিজের করার চেষ্টা করব, তারপরেরটা খোদার হাতে। হ্যাঁ, দেখ কতটুকু কি পারিস। আচ্ছা, আমি একটু আসছি, তুই শুয়ে থাক। সাজ্জাদ চলে গেল কি একটা জরুরি কাজের জন্য। আমি জানি অধরা হয়তো কোনো দিনও আমায় ভালোবাসবে না, কোনো দিনও হয়তো সে আমার ভালোবাসা উপলব্ধি করতে পারবে না। আমি হয়তো পজিটিভ ধারণা নিয়ে বসে আছি, তবে হ্যাঁ, হোপ এটা করি যে একদিন না একদিন তার ভিতরে নাড়া দেবে, একদিন না একদিন মনের ভিতরে ভূমিকম্প হবে তার। সেদিন তার মনের মধ্যে আকাশ নামের পিলারটা খুব শক্ত করে গেড়ে যাবে। সেদিন বজ্রপাতের ন্যায় গর্জন করে চেঁচিয়ে কাঁদলেও আমায় আর খুঁজে পাবে না। অন্যদিকে অধরা, জানোয়ারটা হয়তো মরে গেছে, আর যদি বেঁচেও যায় তাও আমি তাকে মেরে ফেলবো। আমার তিশানকে আমার কাছ থেকে দূরে সরিয়েছে এই জানোয়ারের বাচ্চা। এই জানোয়ারটাই আমার জীবনের সবচাইতে বড় কাটা এখন। তাকে জীবন থেকে সরাতে পারলেই আমাকে আর তিশানকে এক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। অধরা কোনো আইডিয়াই নেই যে সে কাকে মারতে চাইছে। যে তার জীবন বাঁচাতে চাইছে তাকেই সে মারতে চলেছে, আর যে নরপিশাচ তার জীবন নরক বানিয়ে বানিয়ে দিয়েছে তাকেই সে আপন করতে চাইছে। সে হয়তো জানেও না যে তার জীবনের কঠিন একটা মোড় তার জন্য অপেক্ষা করছে। 3 দিনের মাথায় আমার রিলিজ করিয়ে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয় সাজ্জাদ। অধরার জন্য খুব টেনশন হচ্ছিল, মেয়েটা কিভাবে থেকেছে 3টা দিন একা একা, খাওয়া দাওয়া ঠিক মতো করেছে কিনা কে জানে। তবে আমি সাজ্জাদকে দেখাশোনা করতে বলেছিলাম অধরা হয়তো বাসায় গেলে আমাকে সরি বলবে, আমার কাছে হয়তো মাপ চাইবে, কিন্তু আমি তাকে মাপ চাইতে দিব না, বুকে জড়িয়ে নিব। সাজ্জাদ আমায় বাসায় দেখতে পেলে হয়তো অধরা খুবই খুশি হবে। বাসায় পৌঁছে গেলাম, গাড়ি থেকে নামতে দেখি অধরা দরজায় দাঁড়িয়ে আছে। অধরাকে দেখে মনটা খুশি হয়ে গেল, হয়তো সে খুব কষ্ট পেয়েছে আমায় আঘাত করে, তবে আমি সবটাই ভুলে গেছি। অধরা আর তার পেটের বাচ্চাটাকে নিয়েই আমার সব চিন্তা। গাড়ি থেকে নেমে সাজ্জাদ আমায় বাসার ভেতরে দিয়ে এলো, কিন্তু অবাক করা বিষয়, অধরা আমার সাথে একটা কথা বললো না। হয়তো তার কৃতকর্মের জন্য সে লজ্জিত, তাই হয়তো কথা বলার মতন সাহস করতে পারছে না। আকাশ, আমি চললাম রে, আমার অনেক কাজ জমা হয়েছে, পরে এসে তোর খোঁজ নিয়ে যাবো না। আচ্ছা যা, আর শোন, ধন্যবাদ, তোর মতন বন্ধু থাকলে জীবনে অন্য কিছুর প্রয়োজন পড়বে না। আরে পাগল, বন্ধুত্ব বন্ধুত্বই, সেটা নিভাতে না জানলে সেই বন্ধুত্বের বন্ধন রেখে কোনো ফায়দা নেই। একজন আরেকজনের পাশে দাঁড়াতে না পারলে সেটা কিসের বন্ধুত্ব? ধন্যবাদ দিয়ে আমাকে লজ্জা দিস না রে। আচ্ছা যা, অনেক সময় নষ্ট হয়েছে তোর, এবার গিয়ে কাজগুলো সামলা। সাজ্জাদ নিজের ব্যবসা ফেলে রেখে আমায় সময় দিয়েছে এই কয়দিন। সাজ্জাদ চলে গেল, অধরা এখনো চুপ হয়ে আছে। আরে অধরা, লজ্জিত হওয়ার কিছুই নেই, আমি সব কিছুই ভুলে গিয়েছি আর তোমাকে মাপও করে দিয়েছি। সো স্বাভাবিকভাবে কথা বলো, নিজেকে ছোট ভাবার কোনো কারণ নেই। এই ছোট লোক, কে বললো তোকে যে আমি লজ্জিত আর আমি নিজেকে ছোট ভাবছি? তাহলে মুখ কালো করে রেখেছো যে? আমি এই জন্যই মুখ কালো করে রেখেছি যে তুই এখনো মরিসনি কেন। তুই মরলেই তো আমার রাস্তা পরিষ্কার হয়ে যেত। তোর জন্যই আমি তিশানের কাছে যেতে পারছি না। তুই আমার ফ্যামিলিকে জব্দ করে রেখেছিস। তাদের অনেকবার বলেছি আমি যে তোর সাথে সংসার করব না, কিন্তু তারা আমার কথা শুনছেই না। তাদের একটাই কথা, তারা জামাই হিসেবে শুধু তোকেই গ্রহণ করবে, কিন্তু আমি তো তোকে জামাই কেন, বাড়ির চাকর হিসেবেও মানব না।
অধরার কথা শুনে চোখ জোড়া কপাল উঠে গেল। শেষমেশ অধরা আমার মৃত্যু কামনা করছে। যাকে নিয়ে এত স্বপ্ন সে আমায় কবর পাঠিয়ে দিতে চায়। অধরা, আমার অবস্থান তোমার কাছে এতটা নিচে? তোর অবস্থানের নিম্নতা আমি বলতে পারবো না, শুধু এটুকুই বলবো যে তোর মতন বেইমানের গল্প আমি আমার জীবন ডায়েরিতে কখনোই লিখব না। অধরা, আমি যদি বলি তুমি অনিচ্ছা সত্ত্বেও আমাকে তোমার জীবন ডায়েরিতে সামিল করবে? শোন, পাগল হয়ে যাইনি আমি যে তোর মতন খারাপ মানুষকে আমার জীবন ডায়েরিতে উঠাবো। হ্যাঁ, ঠিক বলেছো। তবে যদি খোদার হুকুমে অন্য কিছু থাকে তাহলে অবশ্যই তুমি লিখবে আমাকে নিয়ে। আর শুধু লিখবে না, সাথে তোমার চোখের পানিগুলো সেদিন লেখার মাধুর্যতা সুন্দর করার জন্য কাজ করবে। সেদিন কখনো আসবে না। খোদার হুকুম আমার উপরে পজিটিভ এই থাকবে। তোর মুখাপেক্ষী আল্লাহ কোনো দিন করবে না আমায়। আর শোন, এখন চোখের সামনে থেকে যা। কত কিনা ভেবেছি আমি যে তুই মরে গেলে আমি তিশানের কাছে চলে যাব, কিন্তু তুই তো জীবিত ফিরে এসেছিস। তাতে আমার যন্ত্রণা আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। সো প্লিজ আমায় একা থাকতে দে। অধরাকে ছেড়ে অন্য রুমে চলে আসলাম। চোখের কোণে পানি চিকচিক করছে, হয়তো এখনই বাঁধ ভেঙে পানি পড়া শুরু করবে। হ্যাঁ, সেটাই হলো। কেঁদে দিলাম। হসপিটাল থেকে আসার সময় কত কিনা ভেবেছি আমি, কিন্তু এসে দেখি পুরোপুরি উল্টো। ভেবেছি সে ক্ষমা চাইবে, কিন্তু সে তো দেখি আমার মৃত্যু কামনা করছে। আমার নসিবে এতটা কষ্ট কেন লিখে রেখেছো আল্লাহ? আমি কি এমন পাপ করেছি? বেশ অনেকটা সময় কান্না করলাম রুমে বসে। কখন যে রাত হয়ে গেছে তা নিজেও জানি না। খুব খিদে পেয়েছে। রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। ফ্রিজে হয়তো কোনো খাবার থাকবে, কিন্তু ফ্রিজ খুলে কিছুই পেলাম না। অধরা হয়তো এই কয়দিন ফলমূল খেয়ে থেকেছে। আল্লাহ, এখন কি করব আমি? এই শরীর নিয়ে তো বাইরে যাওয়াও যাবে না। তখনই সাজ্জাদ ফোন দিল। আকাশ, আমি বাসায় আসছি, তোর কিছু কি লাগবে তোদের? বাসায় কোনো খাবার নেই, পারলে কিছু খাবার নিয়ে আসিস। আচ্ছা, আমি খাবার নিয়ে আসছি। আর শোন, তুই কষ্ট করে তোর অফিসের ম্যানেজারকে একটা ফোন করিস। সে নাকি তোর রবি নাম্বারে ফোন দিয়েছে, কিন্তু সেটা নাকি অফ। তাই সে আমাকে ফোন দিয়ে বলল স্যারের সাথে একটু যোগাযোগ করিয়ে দিতে। আচ্ছা, আমি ফোন দিচ্ছি। তারপর ফোন রেখে দিয়ে ম্যানেজারকে ফোন করলাম। স্যার, জরুরি একটা ডিল ছিল, কিন্তু আপনি অসুস্থ থাকায় আমি সেটা বাতিল করে পরবর্তী ডেট দিয়েছি। কিন্তু তিনারা উঠে পড়ে লেগেছেন ডিল করার জন্য। কি করবো এখন স্যার? তুমি পুরোটা হ্যান্ডেল করে নাও, আর আমার পরিবর্তে তুমি ডিলটা করো। ঠিক আছে স্যার। ম্যানেজারের সাথে কথা বলা শেষ করে সাজ্জাদের জন্য অপেক্ষা করছি। সে আসতে আর কত সময় লাগবে কে জানে। তবে আসুন এত সময়ে পরিচয়টা দিয়ে দেই। আমি আকাশ, সেটা তো আর বলতে হবে না। পড়ালেখা শেষ করে ছোট্টখাটো একটা বিজনেস স্টার্ট করেছি। আর পরিবার বলতে তেমন কেউ নেই। গ্রামের বাড়িতে বুড়ো মা আছেন খালি। খালারা তিনার দেখাশোনা করেন। বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকলেই জেনে যাবেন। দরজায় বেল বাজছে, তার মানে সাজ্জাদ এসে পড়েছে। দরজা খুলে দেখি সাজ্জাদ। আয় ভেতরে আয়। তো বল, শরীরের কি অবস্থা? এই তো ভালোই। অধরার কি অবস্থা? তা জানি না, সে রুম আটকে বসে আছে। আকাশ, তোকে আমি একটা কথা বলি, তোর এই ভুল ডিসিশন হয়তো তোর জীবনের কাল হয়ে দাঁড়াবে। মোটামুটি ভালোই ব্যবসা বাণিজ্য করিস, টাকা পয়সা অধিক না থাকলেও মোটামুটি আছে। সেই দিক থেকে তুই মোটামুটি ভালো মেয়েকেই বিয়ে করতে পারতি, কিন্তু তুই তা না করে তিসান কুকুরের বাচ্চার ইউজ করা মেয়েকে বিয়ে করলি, কিন্তু সেই মেয়েও তোকে অবহেলা করছে। সাজ্জাদ, আমার কপাল পোড়া, তাছাড়া কিছুই না। আর অধরাকে আমি ভালোবাসি, তাই তাকে বিয়ে করেছি। এর জন্য যদি কোনো শাস্তি পেতে হয় তাহলে আমি পাবো, তাতে আমার কোনো আপত্তি নেই। আকাশ, তুই তার ভালোবাসায় অন্ধ হয়ে গেছিস রে। তোকে যতই বলি না কেন, তোর কোনো কথাই এখন গায়ে লাগবে না। ওই যে বাংলা একটা প্রবাদ আছে না, समझदार को इशारा ही काफी है और बेवकूफ को ठिसारा भी दो तो भी कुछ भी फर्क नहीं पड़ता। তুই আসলে বেকুব হয়ে গেছিস। হয়তোবা, তবে আমি তার মাঝেই ভালোবাসা খুঁজে নিব। আচ্ছা তো বাদ দে এখন। এই নে ধর, খাবার আনছি, খাবারগুলো প্লেটে বেড়ে খেয়ে নে। সাজ্জাদের আনা খাবারগুলো প্লেটে বেড়ে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে পরে খাবারের কিছুটা অংশ টেবিলের উপরে রেখে দিয়েছি অধরার জন্য। তারপরে সাজ্জাদের সাথে অনেকটা সময় আড্ডা দিলাম। পরে সে চলে গেল। আমিও রুমে যেতে ধরলাম। তখনই মনে পড়লো অধরার কথা। সে কিছু খায়নি, এদিকে খাবারও ঠান্ডা হয়ে যাচ্ছে। না, গিয়ে মেয়েটাকে ডাক দিয়ে খাওয়ার জন্য। অধরার রুমের সামনে গিয়ে অধরা দরজা খুলো। কেন, কি দরকার? তোমার জন্য খাবার এনেছি, খেয়ে নাও খাবারগুলো। আমি খাবো না, তোর খাবার তুই খা। প্লিজ অধরা, দরজা খুলো। তোমার এখন টাইমলি খাওয়া উচিত।
কোনো ধরনের অবহেলা করলে আমাদের বাচ্চার প্রবলেম হবে। তখনই অধরা দরজা খুলে বেরিয়ে এলো। এই, তুই কি বললি? আমাদের বাচ্চা মানে? তোমার আর আমার আর কি? জানোয়ার, একদম মুখ সামলে কথা বলবি। তোর মতো ছোট লোকের বাচ্চা আমি পেটে কোনো দিন গ্রহণ করব না। এই বাচ্চা শুধু আমার আর তিশানের, সো কখনো নিজের বাচ্চা দাবি করতে আসবি না। আচ্ছা, করব না, কিন্তু এবার গিয়ে খেয়ে নাও। আচ্ছা, খেয়ে নিচ্ছি, কিন্তু তুই আমার পাশে একটু বসে থাকিস। খাওয়া শেষ করে তোর সাথে কিছু কথা আছে। আচ্ছা। অধরার পাশে বসে আছি, সে খাবার খাচ্ছে, একদম বাচ্চা মেয়ের মতন ছড়িয়ে ছিটিয়ে খাবার খাচ্ছে। খাওয়া থেকে বেশি বরবাদ করছে। ইচ্ছে করছে ওকে নিজ হাতে খাইয়ে দিই, কিন্তু সে অধিকার তো আমায় অধরা দেয়নি। একটু পর অধরা খাওয়া শেষ হলো। চল আমার সাথে রুমে চল। আচ্ছা। অধরার পিছনে পিছনে রুমে গেলাম। সে আমায় রুমে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিল। তারপর সে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে দস্তাদস্তি আরম্ভ করলো। অধরা, কি করছো কি? তুই তো আমার শরীরের জন্যই বিয়ে করেছিস, তাই শরীর সঁপে দিচ্ছি তোকে। তারপরেও প্লিজ তুই আমায় তিশানের কাছে দিয়ে আয়। আর যাই হোক, তো যা ইচ্ছে তাই কর আমার শরীরের সাথে, আমি কিছুই বলবো না, কিন্তু প্লিজ আমার তিশানকে চাই। অধরার কাণ্ড দেখে যেন পুরো পায়ের নিচ থেকে মাটি সরে গেল, এরকম অবস্থা। কি রে, নে আমার শরীর নিজের আয়ত্তে নে। কি করব মাথায় কাজ করছে না, কিন্তু অধরা ফুলের মতন শরীরটাকে আমি স্পর্শ করব না, তাই তাকে সরিয়ে দিয়ে বিছানা থেকে উঠে গেলাম। কি রে, উঠে গেলি যে? শরীর চাই না তোর? অধরা, একটা কথা মাথায় রেখো, আমি শরীর খেকো না। যদি শরীরের প্রতি এতটাই লোভ থাকতো তাহলে পতিতালয়ে দৌড় দিতাম, কারণ এই শহরে পতিতালয়ের অভাব নেই। 300 টাকা খরচ করে পতিতালয়ে গেলেই আমার শারীরিক চাহিদা পূরণ হয়ে যাবে, কিন্তু আমি তা করিনি। আমি তোমায় সহিপন্থায় বিয়ে করেছি, তোমায় স্ত্রীর মর্যাদা দিতে চাই, তাই তোমায় বিয়ে করেছি। আমি তোমায় সহিপন্থায় বিয়ে করেছি, তোমায় স্ত্রীর মর্যাদা দিতে চাই, তাই তোমায় বিয়ে করেছি। আর তোমার গর্ভের যে বাচ্চাটা আছে না, সে যেন জারজ নামে আখ্যায়িত না হয়, তাই তোমায় বিয়ে করেছি। এই থাম থাম, অনেক বড় বড় লেকচার দিয়েছিস, আর শোনার ইচ্ছে নেই। সোজা রুম থেকে বের হ। রুম থেকে তো বেরিয়ে যাব, শুধু তোমার ভুল ধারণাটা দূর করার জন্য এতগুলো কথা বললাম। এই যা তো, বেশি পকপক না করে। অধরা রুম থেকে বের হয়ে অন্য রুমে এসে শুয়ে আছি। শুয়ে শুয়ে একটু আগের কথাগুলো ভাবছি। অধরা আমায় কি বিশ্রী অপবাদ দিল, নিজের কাছেই নিজেকে ছোট লাগছে। তাও মাফ করে দিলাম অধরাকে। মেয়েটা হয়তো না বুঝে এমনটা করেছে আমার সাথে, এসব নিয়ে ভাবছিলাম। তখনই হঠাৎ ফোনের মধ্যে একটা মেল আসে। আমি ফোনটা হাতে নিয়ে মেলটা চেক করলাম। মোবাইলটা ওপেন করতে দেখি অর্ধনগ্ন দুটো মানুষের ছবি। মানুষ দুটোকে দেখে আমার চোখ জোড়া কপালে উঠে গেছে। মানুষ দুটো আর কেউ না, একজন হচ্ছে তিশান, আরেকজন হচ্ছে সাইমা, যে আমাদের সাথে একই ক্লাসে পড়তো। সাথে সাথে নাম্বারে একটা মেসেজ আসলো। দোস্ত দেখ, সাইমার সাথে গিয়েছিলাম। আমি কোনো কথা না বলে সোজা তিশানকে ফোন লাগালাম। তিশান, এসব কি? আরে মজা নিলাম একটু। তোকে না বলেছিলাম যে একদিন না একদিন আমি সাইমার সাথে রুম ডেট করেই ছাড়বো। দেখলি আমার কামাল। তিশান, এটাকে কামাল বলে না, এটাকে বলে হারামি পানা। আর তুই এসব করে মজা পাস? আরে দোস্ত, দুনিয়াটাই এমন। সম্পর্কে লিপ্ত হও তো তুমি পুরুষ, আর না হয়তো তোমার দিকে আঙ্গুল উঠাবে। তাই বলে একের পর এক মেয়ের সাথে এভাবে অশ্লীলতা করবি? অশ্লীলতার কি আছে? আরে সে যদি রাজি থাকে তাহলে আমি মজা নিতে কেন পারবো না? তিশান, আসলে তুই মানুষ থেকে পশু হয়ে গেছিস। অধরার জীবনটাও তুই এভাবে নষ্ট করে দিয়েছিস। সে এখন তোর বাচ্চা পেটে নিয়ে বেড়াচ্ছে। ভাই শোন, আমি এসব করে মজা পাই, এতে তুই আমায় যা ভাবার ভাবতে পারিস। আর বাকি রইল অধরার জীবন নষ্ট করেছিস সেটা। শালিটার খুব দেমাক হয়েছিল, তাই তার সাথে রুম ডেট করে দেমাক বের করে দিয়েছি। অনেকবার বলেছি রিলেশন করতে, কিন্তু সে রাজিই হয়নি। পরে এমন ট্রিপস খাটাইলাম, রাজি তো হয়েছেই, সাথে রুম ডেটও করেছে। তিশান, তুই বন্ধু নামের কলঙ্ক। তুই ভালো করে জানতি যে আমি অধরাকে খুব বেশি ভালোবাসি, তাও তুই ওর সাথে এরূপটা কেন করলি? দুনিয়ায় কি আর মেয়ে চোখে পড়েনি তোর? দেখ, তুই ভালোবাসতিস সেটা তোর ব্যাপার, বাট আমি ওর সাথে ওসব করে মজা পেয়েছি। সো এসব নিয়ে কথা বলে কোনো ফায়দা নাই, যা হওয়ার হয়ে গেছে। বাচ্চা, সে এখন আমার স্ত্রী, ওর দিকে ভুলেও আর তাকাবি না। কসম খোদার, ওর দিকে যদি কোনো জোরে তাকিয়েছিস তাহলে তুই তিশানের সেদিন শেষ দিন মনে করবি।
আরে আমি এক জিনিস বেশি দিন ইউজ করি না, সো টেনশন নিস না। আর যাক, তুই মেয়েটাকে বিয়ে করে ভালোই করেছিস, না হয়তো আমার একটু প্রেশার দিতে হতো। খুব বড় খেলোয়াড় হয়ে গেছিস তাই না? মনে রাখিস, যেদিন পাপের বোঝা ভারী হবে সেদিন নিজেই হায় হতাশ করবি। আর কোনোদিন তোর এই মুখ আমাকে দেখাস না, না হয়তো তোর মুখের হুলিয়া আমি পরিবর্তন করে ফেলবো। তারপর রেগে মেগে ফোন কেটে দিলাম, ঈশানকে আর কিছুই বলতে না দিয়ে। অধরার নামে বাজে বাজে কথা শুনে খুব রাগ হচ্ছিল, কিন্তু তাও নিজেকে সামলে নিলাম। আমি যদি এই ছবিগুলো অধরাকে নিয়ে গিয়ে দেখাই আর কল রেকর্ড গিয়ে অধরাকে শোনাই, তাহলে সে হয়তো চিরতরে তিশানকে ভুলে যাবে। আমি তিশানের সাথে কথা বলার সময় কল রেকর্ড চালু করে রেখেছিলাম, সবটাই রেকর্ড করেছি আমি, কিন্তু আমি কোনো কিছু অধরাকে দেখাবো না। আমি আগেই নিজের সবটা দিয়ে চেষ্টা করব তার মন পরিবর্তন করার, পরে যদি না হয় তাহলে অন্য কিছু ট্রাই করব। আর রেকর্ড করছি ভালোই হয়েছে এদিকে, কারণ কখন এসবের প্রয়োজন পড়ে যায় কে জানে। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ফ্রেশ হয়ে নিলাম, তারপর ধীরে ধীরে হেঁটে বাসা থেকে বের হয়ে সামনের দোকানটায় চলে গেলাম। দোকান থেকে সামান্য কিছু নাস্তা নিয়ে বাসায় ফিরে এলাম। অধরাও দেখি ঘুম থেকে উঠে গিয়েছে। অধরা, ঘুম কেমন হলো তোমার? তোর না জানলেও চলবে। অধরা, এমন করো কেন? বেশি কিছু তো আর করিনি, সামান্য একটা কথাই না জিজ্ঞাসা করেছি। আকাশ প্লিজ, তোর সাথে আমার কোনো কথা বলার ইচ্ছা নাই। তুই তোর মতন থাক, আমাকে আমার মতন থাকতে দে। আর কিছুই বললাম না, সে ওয়াশরুমে চলে গেল। আমি নাস্তাগুলো প্লেটে সাজাতে শুরু করলাম। তখনই হুট করে ওয়াশরুম থেকে অধরার চিৎকারের আওয়াজ কানে আসলো। দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে দেখি অধরা ফ্লোরের উপরে বেহুশ হয়ে পড়েছে। অধরার অবস্থা দেখে কলিজায় মোচড় দিয়ে উঠলো। সাথে সাথে অধরাকে কোলে তুলে নিলাম। কোলে তুলে নিয়ে এনে বিছানায় শুয়ে দিলাম। মনের ভিতরে জন্য খুব জোর তুফান বইছে। সাথে সাথে পরিচিত ডাক্তারকে ফোন করে বাসায় আসতে বললাম। আকাশ ভাই, টেনশনের কিছু নেই, পেশেন্ট জাস্ট বেহুশ হয়ে গিয়েছে, খারাপ কিছু ঘটেনি পেশেন্টের সাথে। যাক, আল্লাহ বাঁচিয়েছে। আমি তো ওর গর্ভের সন্তানের কথা ভাবছিলাম। আমি ইনজেকশন দিয়ে দিয়েছি, কিছু সময়ের মধ্যে জ্ঞান ফিরে আসবে। জ্ঞান ফিরে আসলে সাথে সাথে কিছু ভালো মন্দ খাইয়ে এই ওষুধগুলো খাইয়ে দিবেন। ব্যাগ থেকে কিছু মেডিসিন বের করে আমাকে দেয়। আচ্ছা ঠিক আছে ডক্টর। আচ্ছা আকাশ ভাই, একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। জি করুন। পেশেন্ট আপনার কি হয়? আমার ওয়াইফ। এবার আমি চলি, ভালো মতো দেখাশোনা করবেন রোগীর। জি। ডক্টর চলে গেলেন। আমি অধরার পাশে বসে আছি। বসে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। খুব কান্না পাচ্ছে অধরার এই অবস্থা দেখে। আমি এমন এক হতভাগা স্বামী যে কিনা স্ত্রী প্রেগনেন্ট থাকা সত্ত্বেও তার কেয়ার করতে পারি না। অধরা, তুমি কবে আমায় সেই অধিকারটুকু দিবে? কবে আমায় পরিপূর্ণ স্বামী হিসেবে গ্রহণ করে নিবে? আমার যে আর তর্স হচ্ছে না। মনে মনে এসব নিয়ে চিন্তা করছিলাম। তখনই অধরা নড়ে উঠল। অধরা, কেমন লাগছে এখন তোমার? আমার যেমন লাগার লাগবে, কিন্তু তুই আগে এটা বল যে তুই আমার এত কাছে কি করছিস? আমার সাথে খারাপ কিছু করেছিস তাই না? না অধরা, তুমি বেহুশ হয়ে যাওয়ায় খাটে নিয়ে এসেছি, আর ডক্টর বলে গেছে তোমার কাছে থাকতে। এই জানোয়ার, মিথ্যা কম বল। তোর হাত কেন আমার শরীরে? তুই কি আমাকে পাগল পেয়েছিস? হ্যাঁ, আমি কি কিছুই বুঝি না? অধরা, উপরওয়ালার শপথ করে বলছি, আমি তোমার ফুলের মতন শরীরটাকে খারাপ নজরে একটা টোকাও দেয়নি। হয়েছে, থাম। নিজেকে আর নির্দোষ প্রমাণ করতে হবে না। আমি জানি তোর চরিত্র সম্পর্কে। সো প্লিজ বক বক না করে চোখের সামনে থেকে বের হ। আচ্ছা, আমি সরে যাচ্ছি, কিন্তু ডক্টর বলে গেছে তোমার জ্ঞান ফিরলে ভালো মন্দ কিছু খাইয়ে এই ওষুধগুলো খাইয়ে দিতে। আমি কিছু খাবো না, তুই আমার চোখের সামনে থেকে যা। অধরা, তোমার বাচ্চার জন্য হলো প্লিজ কিছু খেয়ে নাও। এই জানোয়ার, আমায় একদম ফোর্স করতে আসবি না। যা, গিয়ে নিজের কাজ কর। আমার বাচ্চা নিয়ে তোর এত চিন্তা করতে হবে না। আমার বাচ্চা আমিই সামলে নিব। না, মেয়েটাকে দেখি নরম করে কথা বললেই ঘাড়ে চেপে বসে। এবার রাগ উঠে গেল। আমাকে কথা শোনাতে না হয় কমতি রাখিস না, কিন্তু বাচ্চার বিষয় নিয়ে তো আমি অবহেলা হতে দিব না। কি সমস্যা তোর? তোকে না যেতে বললাম। এই তুই চুপ, একটা কথা বলবি না। এখন যদি আর একটা কথা বলিস তো থাপড়ে গাল লাল করে দেবো। অনেক হয়েছে তোর বড় বড় কথা। শান্ত হয়ে থাকি বলে ভাবিস না যে আমি দুর্বল। তো এখন চুপচাপ খাবার খাবি। না, আমি খাবো না। মেজাজ খারাপ করিস না অধরা, আমি যেটা বলেছি সেটাই। দেখবো তুই কেমনে খাবার না খাস। জোর করে তোকে খাওয়াবো। খাবি না আবার? খাবার তুই খাবি তো তোর ঘাড়েও খাবে।
এটা বলে উঠে গিয়ে খাবার নিয়ে আসলাম, তারপর জোর করে অদরাকে খাইয়ে দিলাম। মেয়েটা অনেক জেদ করেছিল খাবে না বলে, ওকে ভয় দেখিয়ে খাবার খাইয়েছি, যে সে যদি খাবার না খায় ওর সাথে উল্টোপাল্টা করে বসবো আমি। এই কথা শুনে লক্ষ্মী মেয়ের মতন খাবার খেয়ে নেয়। অদরাকে খাবার খাইয়ে দিয়ে ওষুধগুলো খাইয়ে দিলাম। এই যে আমি আম্মুর কাছে চলে যাব। তুই অনেক খারাপ একটা লোক, আমার সাথে জোর করিস সব সময়। আম্মুর কাছে কেন? এখানে কি ভালো লাগছে না?